ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমের তিনটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। এই ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ইকুইপমেন্ট সেটা হচ্ছে অল্টারনেটর বা অল্টারনেটিং জেনারেটর বা এসি জেনারেটর। এই জেনারেটর সাধারণত মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। যে কোনো পাওয়ার প্ল্যান্টের কোর বা প্রাণ হচ্ছে এই অল্টারনেটর বা এসি জেনারেটর এবং টারবাইন। এই অল্টারনেটর বা এসি জেনারেটরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে, যেমন সিঙ্গেল ফেজ এসি জেনারেটর এবং থ্রি ফেজ এসি জেনারেটর। তবে সিঙ্গেল ফেজ এসি জেনারেটরই হোক বা থ্রি ফেজ এসি জেনারেটরই হোক, প্রতিটা জেনারেটরের বা অল্টারনেটরের গায়ে বা বডিতে একটা নেম প্লেট বসানো থাকে। এই নেম প্লেটে ওই অল্টারনেটর সম্পর্কে বা ওই প্রস্তুতকারক প্রতিষ্ঠান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে, যে তথ্যগুলো পড়ে বুঝতে পারা একজন ইঞ্জিনিয়ার বা একজন টেকনিশিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আবশ্যক একটি বিষয়। যে কোনো এসি জেনারেটর বা অল্টারনেটরের সঠিক মেনটেন্যান্সের জন্য অল্টারনেটরের বডিতে দেওয়া তথ্যগুলো পড়ে বুঝতে পারা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের লেসনে আমরা অল্টারনেটরের নেমপ্লেট নিয়ে ডিটেলস আলোচনা করব। এতে যে তথ্যগুলো দেওয়া থাকে এই তথ্যগুলো দ্বারা কি বোঝানো হয় সেগুলোও জানার চেষ্টা করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা একটা এসি জেনারেটরের বডিতে লাগানো নেমপ্লেট দেখতে পাচ্ছি এবং এই নেমপ্লেটে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দ্বারা কি বোঝায় সেই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই নেমপ্লেটের টপ রাইট কর্নারে লেখা আছে টিডিপিএস, অর্থাৎ এটা হচ্ছে এই জেনারেটরটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা এটা হচ্ছে কোম্পানি নেম। এই টিডিপিএস হচ্ছে বিশ্বের অন্যতম একটি সেরা জেনারেটর এবং মোটর উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক এনার্জি চাহিদা পূরণ করার জন্য 101টি দেশ জুড়ে তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত অল্টারনেটর, সিনক্রোনাস জেনারেটর, সিনক্রোনাস মোটর এবং ইন্ডাকশন মোটর সরবরাহ করে আসছে। এছাড়াও এই প্রতিষ্ঠানটি স্পেশাল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় এমন কিছু জেনারেটর, যেমন জিও থার্মাল এবং সোলার থার্মাল অ্যাপ্লিকেশনের জন্যও জেনারেটর তৈরি করে থাকে। এই কোম্পানিটি ইন্ডিয়ার বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর এখানে লেখা আছে বড় করে, দেখতে পাচ্ছি যে এসি জেনারেটর, অর্থাৎ যে ইকুইপমেন্টের নেমপ্লেট নিয়ে আমরা আলোচনা করছি এটা হচ্ছে এসি জেনারেটর। জেনারেটর সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এসি জেনারেটর, ডিসি জেনারেটর। এখানে আমরা যে নেমপ্লেটটা নিয়ে আলোচনা করছি এই নেমপ্লেটটা হচ্ছে এই টিডিপিএস কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত একটি এসি জেনারেটর, অর্থাৎ এই জেনারেটরটি এসি পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। এর নিচে ছোট করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ এই এসি জেনারেটরটি ইন্ডিয়ায় তৈরি হয়েছে। এবার আমরা এই এসি জেনারেটরের যে রেটিংগুলো দেওয়া আছে সেই রেটিংয়ের দিকে লক্ষ্য করব। এই এসি জেনারেটরের নেমপ্লেটে প্রথম যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে এর আউটপুট পাওয়ার। এটাই হচ্ছে এই জেনারেটরের ম্যাক্সিমাম বা ফুল লোড ক্যাপাসিটি, অর্থাৎ এই এসি জেনারেটরটি যখন ফুল লোডে চলবে তখন এই রেটিংয়ের সমান কেভিএ সাপ্লাই দিতে পারবে। এখানে এই ইউনিটটা অবশ্যই কেভিএতে হবে, কারণ আমরা জানি এসি জেনারেটর বা অল্টারনেটর এবং ট্রান্সফরমারের রেটিং সবসময় কেভিএতে প্রকাশ করা হয়। আউটপুট এর পরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং এই স্ট্যান্ডার্ডে একটা কোড নাম্বার দেওয়া আছে IEC 60034। IEC এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন। এই প্রতিষ্ঠানটির মূল কাজ হচ্ছে জেনারেটর বা মোটর তৈরি করার জন্য আন্তর্জাতিক মানের একটি নির্দিষ্ট রুল তৈরি করা। আবার কিছু কিছু জেনারেটর বা মোটরের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড কোডটি এমন দেখা যায় ISREF 60035, বা এখানে অন্য ভ্যালুও থাকতে পারে। এখানে IS এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটি একটি ইন্ডিয়ান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানেরও কাজ হচ্ছে জেনারেটর এবং মোটর তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড রুল তৈরি করা, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড কোডটি IEC 60034 থাকার অর্থ হচ্ছে এই এসি জেনারেটরটি ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন কর্তৃক নির্ধারিত রুল অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে নাম্বার অফ ফেজেস, অর্থাৎ এই যে এসি জেনারেটরটি এটা সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ। এখানে যে এসি জেনারেটরের নেমপ্লেট নিয়ে আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে থ্রি ফেজ এসি জেনারেটর। জেনারেটরটি যদি সিঙ্গেল ফেজ হতো তাহলে এখানে থাকতো 1। এরপর আছে নাম্বার অফ পোলস,
অর্থাৎ এই অল্টারনেটরটি বা এসি জেনারেটরটি ডিজাইনের সময় যে ম্যাগনেটিক পোল ব্যবহার করা হয়েছে সেই পোল সংখ্যাকে বোঝাচ্ছে। এই পোল সংখ্যা 2 পোল, 4 পোল, 6 পোল, 8 পোল হতে পারে। এই পোল সংখ্যার উপরে অল্টারনেটরের সাইজটা অনেকাংশে বোঝা যায় বা এর আরপিএমটা বোঝা যায়। এই নাম্বার অফ পোলস বা পোল সংখ্যাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা জেনারেটরের ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড নির্ণয়ের সূত্রটা জানি, এনএস ইকুয়াল টু 120F/P। এখানে পি হচ্ছে পোল সংখ্যা এবং এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে 120 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি এফ 50 হার্টজ কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই পোল সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এই সিনক্রোনাস স্পিড কমে যাবে এবং পোল সংখ্যা কমে গেলে সিনক্রোনাস স্পিডটা বেড়ে যাবে। যেহেতু এই সিনক্রোনাস স্পিড এবং পোল সংখ্যার মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ বা উল্টানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমবে। এছাড়াও অল্টারনেটরের সিনক্রোনাস স্পিড যখন কমে যাবে তখন এর নিজস্ব কুলিং প্রসেসটাও কমে যাবে, ফলে এটাকে মেকআপ করার জন্য অল্টারনেটরের যে সারফেস এরিয়া সেটাকে বাড়াতে হবে। এখানে যে এসি জেনারেটরের নেম প্লেট নিয়ে আমরা আলোচনা করছি এটা হচ্ছে একটা 4 পোল এসি জেনারেটর। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে ভোল্টেজ। এটা হচ্ছে এই এসি জেনারেটরের রেটেড আউটপুট ভোল্টেজ এবং যেহেতু এটা এসি জেনারেটর তাহলে এই আউটপুট ভোল্টেজটা অবশ্যই এসি ভোল্টেজ হবে। অর্থাৎ এই এসি জেনারেটরটি 11,000 ভোল্ট বা 11 কেভি আউটপুটে সাপ্লাই দিতে পারবে। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে কারেন্ট রেটিং। এটা হচ্ছে এই জেনারেটরের রেটেড আউটপুট কারেন্ট এবং যেহেতু এটা এসি জেনারেটর তাহলে অবশ্যই এর আউটপুট কারেন্টটা হবে এসি কারেন্ট এবং রেটিং অনুযায়ী এই জেনারেটরটি সর্বোচ্চ 328 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুটে সাপ্লাই দিতে পারবে। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রেটিং, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। জেনারেটরের ক্ষেত্রে যে সিনক্রোনাস স্পিড নির্ণয়ের সূত্র আমরা জানি এনএস ইকুয়াল 120F/P। এখান থেকে আমরা এই সিনক্রোনাস স্পিড এবং পোল সংখ্যা থেকে এই ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারি। তবে আমাদের উপমহাদেশে সাধারণত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ এবং ইউএসএতে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 60 হার্টজ। তবে যেহেতু এই এসি জেনারেটরটি ইন্ডিয়াতে প্রস্তুতকৃত তাই অবশ্যই এই জেনারেটরটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এর ফ্রিকোয়েন্সি 50 হার্টজে থাকে। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে এই স্পিড। এটা দিয়ে সাধারণত এই এসি জেনারেটরের ঘূর্ণন সংখ্যাকে বোঝায়। এই স্পিডকে সাধারণত আরপিএম দিয়ে প্রকাশ করা হয় বা রিভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কতবার এই এসি জেনারেটরের শ্যাফটটা ঘুরবে সেটা বোঝায়। এই এসি জেনারেটরের ক্ষেত্রে যে স্পিড রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে 1500 পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে 1500 বার ঘুরবে। তবে এসি জেনারেটরের এই স্পিডকে সাধারণত স্পিড গভর্নর সিস্টেম দিয়ে কন্ট্রোল করা যায় এবং এই এসি জেনারেটরের স্পিডকে সর্বক্ষণ মনিটরিং করা হয়। এসি জেনারেটরের স্পিডের খুব বেশি পরিবর্তন হলে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট বা ওভার ফ্লাক্সিং রিলে অপারেশনের কারণে এই এসি জেনারেটরটা যে কোনো সময় ট্রিপ করতে পারে। এই কারণে এই এসি জেনারেটরের স্পিডকে সবসময় মনিটর করা হয়। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে লিমিটিং স্পিড। এই লিমিটিং স্পিডটা হচ্ছে রোটরের ম্যাক্সিমাম স্পিড। এর থেকে বেশি স্পিড নেওয়া এই এসি জেনারেটরের রোটরের ক্ষেত্রে আর সম্ভব নয়। এই স্পিডটাকে অনেক সময় টারবাইন জেনারেটর সেটের ক্রিটিক্যাল স্পিডও বলা হয়ে থাকে। এখানে রেটিংয়ে যে স্পিডটা দেওয়া আছে সেটা হচ্ছে 1800 পার মিনিট বা 1800 আরপিএম। এরপর যে গুরুত্বপূর্ণ রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের বা এসি সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা জানি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মানই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কম হলে সিস্টেমে অনেক অসুবিধা হয়। এই বিষয়টা নিয়ে আমরা বিগত লেসনে আলোচনা করেছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে এই এসি জেনারেটরটির আউটপুট পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8। এরপর আছে টাইপ অফ স্টেটর কানেকশন, অর্থাৎ এই এসি জেনারেটরের স্টেটরে কী ধরনের কানেকশন দেওয়া আছে সেই কথাটা এখানে বলা আছে। যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের উইন্ডিংয়ের কানেকশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন। তবে 98% জেনারেটর বা অল্টারনেটর ডিজাইনের ক্ষেত্রে স্টার কানেকশনকে প্রাধান্য দেওয়া হয়, কারণ ডেল্টা কানেকশনের তুলনায় স্টার কানেকশনে তুলনামূলকভাবে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। এখানে এই এসি জেনারেটরের ক্ষেত্রে যে স্টেটর কানেকশন দেওয়া আছে সেটা হচ্ছে স্টার কানেকশন। এরপর যে রেটিংটা দেওয়া আছে এটা হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ। এই এক্সাইটেশন ভোল্টেজটা হচ্ছে এসি জেনারেটরে প্রদত্ত ইনপুট ডিসি ভোল্টেজ।
এই এক্সাইটেশন ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য এক্সাইটেশন জেনারেটর ব্যবহার করা হয়। এখানে এই এসি জেনারেটরের ক্ষেত্রে যে রেটেড এক্সাইটেশন ডিসি ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 194 ভোল্ট। এরপর আছে এক্সাইটেশন কারেন্ট, এটা হচ্ছে এই এসি জেনারেটরে প্রদত্ত ইনপুট ডিসি কারেন্ট। RRA বা রোটেটিং রেকটিফায়ার অ্যাসেম্বলি এর আউটপুট কারেন্টকে সাধারণত ডিসি এক্সাইটেশন কারেন্ট হিসাবে এসি জেনারেটরে ইনপুট দেওয়া হয়। এই কারেন্টটাকে মূলত এসি জেনারেটরের রোটর কয়েলে প্রয়োগ করা হয় এক্সাইটেশনের জন্য। এই এসি জেনারেটরে এক্সাইটেশনের জন্য বিভিন্ন ধরনের এক্সাইটার ব্যবহার করা হয়ে থাকে, তবে সবথেকে বেশি ব্যবহার করা হয় ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম। এই সিস্টেমটা নিয়ে আমরা এই এসি জেনারেটরের রেটিং নিয়ে আলোচনা করার শেষে বিস্তারিত আলোচনা করব। এরপর যে রেটিংটা আছে সেটা হচ্ছে অ্যালটিটিউড। এই অ্যালটিটিউড মূলত নির্দেশ করে সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতা। যে উচ্চতা সীমার মধ্যে এই জেনারেটরটি স্থাপিত হলে এর ডিজাইনকৃত তাপমাত্রা বৃদ্ধির সীমার মধ্যে থাকতে পারে এবং এর নেমপ্লেটের অন্য সব তথ্যগুলো ঠিকঠাক মতো পূরণ করতে পারে। এই উচ্চতা সীমার বাইরে জেনারেটরটি যদি স্থাপন করা হয় তাহলে অবশ্যই জেনারেটরটি অধিক পরিমাণে গরম হবে এবং এই উচ্চতা সীমার যত নিচের দিকে জেনারেটরটি স্থাপন করা হবে তত জেনারেটরটি ঠান্ডা থাকবে। এখানে এই এসি জেনারেটরের ক্ষেত্রে অ্যালটিটিউড দেওয়া আছে লেস দ্যান 1000 মিটার, অর্থাৎ 1000 মিটারের নিচে জেনারেটরটি স্থাপিত হলে জেনারেটরটি অধিক পরিমাণে গরম হবে না এবং সুষ্ঠুভাবে চলতে পারবে। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ওভারলোড। এই কন্টিনিউয়াস ওভারলোডকে সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়। যদি কোনো অল্টারনেটর এর ডিজাইনকৃত লোডের উপরে লোড নিয়ে চলে অথবা কন্টিনিউয়াস যে রেটিং আছে সেই রেটিংয়ের উপরে লোড নিয়ে চলে অর্থাৎ ওভারলোড নিয়ে চলে, সেক্ষেত্রে এই এসি জেনারেটরটি কত পার্সেন্ট ওভারলোড নিতে পারবে বা কন্টিনিউয়াস রেটিংয়ের উপরে লোড নিতে পারবে সেটা এই পার্সেন্টেজ দ্বারা নির্দেশ করে। যদি এই পার্সেন্টেজটা খুব বেশি পরিমাণে হয় বা খুব বেশি পরিমাণে ওভারলোড নিয়ে চলে সেক্ষেত্রে এই জেনারেটরের উইন্ডিংটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা এই উইন্ডিংয়ের ইনসুলেশন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। যদি এখানে এই কন্টিনিউয়াস ওভারলোডের কোনো ফিক্সড পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে যে হারে এই অল্টারনেটরের অপারেটিং টেম্পারেচারটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে এই এসি জেনারেটর বা অল্টারনেটরের থার্মাল টাইম কনস্ট্যান্টের গুণফল। এই থার্মাল টাইম কনস্ট্যান্টটা আবার অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেমন ডিউরেশন অফ ওভারলোড, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে। আলটিমেটলি এই থার্মাল ওভারলোডকে সবসময় অ্যাভয়েড করা উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে এই থার্মাল অপারেটিং কন্ডিশনে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইনসুলেশন সিস্টেমটা অর্ধেক পরিমাণ দুর্বল হয়ে যায়। এরপরে আছে টাইপ বা এটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার। এখানে একটা কোড ব্যবহার করা হয়েছে TC125। এই TC125 এই কোডটি এই TDPS কোম্পানির কাছে এই জেনারেটরটির একটা আইডেন্টিটি, অর্থাৎ এই এসি জেনারেটরটি আপনি যখন ক্রয় করলেন তখন যদি এর কোনো স্পেয়ার পার্টস পরিবর্তনের দরকার হয় বা কোনো মেনটেনেন্সের দরকার হয় তখন যদি আপনি এই কোম্পানির সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে এই টাইপ বা এই সিরিয়াল নাম্বার দিয়েই আপনার জেনারেটরটিকে এই TDPS কোম্পানির সাথে পরিচয় করাতে হবে। অর্থাৎ আপনি যখন TC125 এই কোড নাম্বারটি বলবেন তখন এই কোম্পানিটি বুঝতে পারবে যে এই জেনারেটরটা হচ্ছে এত নাম্বার জেনারেটর। অনেক সময় কোনো কোম্পানিতে একই রেটিং সম্পন্ন অনেকগুলো জেনারেটর তৈরি করা হয়, সেক্ষেত্রে এই কোডটি দিয়ে এই জেনারেটরগুলোর সিরিয়াল নাম্বারও বোঝানো হয়। এরপর আছে ইয়ার অফ ম্যানুফ্যাকচার অর্থাৎ উৎপাদনের তারিখ। এখানে এই রেটিংয়ে ইয়ার অফ ম্যানুফ্যাকচার দেওয়া আছে 2020 অর্থাৎ 2020 সালে এই জেনারেটরটি ম্যানুফ্যাকচার করা হয়েছে। এরপর আছে ওয়েট। এই এসি জেনারেটরটির ওজন হচ্ছে 21,650 কেজি। এরপরে যে গুরুত্বপূর্ণ রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনক্লোজার সিস্টেম। এই ইনক্লোজার সিস্টেম দ্বারা বোঝায় যে জেনারেটরটি বিভিন্ন ধরনের ফিজিক্যাল সাবস্টেন্স যেমন ডাস্ট বা ওয়াটার থেকে জেনারেটরকে কতটা প্রোটেকশন দেয়। এখানে ইনক্লোজার সিস্টেমে একটা কোড ব্যবহার করা হয়েছে IP54। এই IP এর অর্থ হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন, অর্থাৎ প্রোটেকশন এগেনস্ট সলিড অবজেক্টস অ্যান্ড ওয়াটার। এবং এখানে এই IP এর সাথে যে দুইটা ডিজিট ব্যবহার করা হয়েছে 5 এবং 4, এখানে প্রথম ডিজিটটা নির্দেশ করে হচ্ছে সলিড অবজেক্ট এবং পরের ডিজিটটা নির্দেশ করে হচ্ছে ওয়াটার বা পানির কণাকে নির্দেশ করে।
এখানে এই সলিড অবজেক্টের ভ্যালুটা 0 থেকে 6 পর্যন্ত হয়ে থাকে এবং এই ওয়াটার এর যে ভ্যালুটা এটা 0 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। এই ভ্যালুটা যত বেশি হবে প্রোটেকশানও তত বেশি হবে। সেই অনুযায়ী সব থেকে ভালো প্রোটেকশান দেয় IP68, অর্থাৎ যদি কোনো অল্টারনেটর বা এসি জেনারেটরে এই রেটিং থাকে IP68, এর অর্থ হচ্ছে এই জেনারেটরে কোনো ধরনের ধুলাবালি, ডাস্ট বা পানির কণা ঢুকতে পারবে না। এরপরে যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে কুলিং সিস্টেম। এখানে একটা কোড দেওয়া আছে IC81W। এই কোডটি দ্বারা মূলত নির্দেশ করে যে কি পদ্ধতিতে এই এসি জেনারেটরটিকে কুলিং করা হয়। কুলিং করার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন ওয়াটার কুলিং, সেলফ এয়ার কুলিং, ফোর্সড এয়ার কুলিং। তবে এখানে যে কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম। এরপরে আছে কুলেন্ট টেম্পারেচার, অর্থাৎ কুলিং করার জন্য যে পদার্থটা ব্যবহার করা হবে তার টেম্পারেচার এবং সেটা কি ধরনের। এখানে কুলেন্ট হিসাবে ওয়াটার ব্যবহার করা হয়েছে এবং এই কুলেন্ট টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে ম্যাক্সিমাম টেম্পারেচার অফ স্টেটর বাই আরটিডি। আরটিডি এর ফুল ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, যেটা সাধারণত স্টেটর উইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। এবং এই ম্যাক্সিমাম টেম্পারেচার অফ স্টেটর এই এসি জেনারেটরের জন্য 125 ডিগ্রি সেলসিয়াস বা 125 ডিগ্রি সেলসিয়াস। এরপর একটা গুরুত্বপূর্ণ রেটিং আছে, সেটা হচ্ছে ক্লাস অফ ইনসুলেশন। এখানে আর্মেচারের জন্য গ্রেড দেওয়া আছে এফ এবং ফিল্ডের জন্য গ্রেড দেওয়া আছে এফ। বেশ কয়েক ধরনের ইনসুলেশন ক্লাস হয়ে থাকে, যেমন ওয়াই, এ, ই, বি, এফ, এইচ। তবে এই যে জেনারেটরের রেটিং আমরা দেখছি, এই জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার এবং ফিল্ড উভয়ের ক্ষেত্রে এই এফ ক্লাসের ইনসুলেশনটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ক্লাসের ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 155 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আর্মেচার এবং ফিল্ডে যে উইন্ডিংটা ব্যবহার করা হবে 155 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এই উইন্ডিংয়ের ইনসুলেশনটা নষ্ট হবে না, এটা ঠিকঠাক মতো কাজ করতে পারবে। 155 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে এই উইন্ডিংয়ের ইনসুলেশনটা নষ্ট হতে শুরু করবে। এরপর আছে বিআরজিএস, অর্থাৎ কি কি ধরনের বিয়ারিং এই জেনারেটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেটা। এখানে ড্রাইভেন এন্ডের ক্ষেত্রে স্লিপ টাইপ বিয়ারিং ব্যবহার করা হয়েছে এবং নন ড্রাইভেন এন্ডের ক্ষেত্রেও স্লিপ টাইপ বিয়ারিং ব্যবহার করা হয়েছে। জেনারেটর বা অল্টারনেটরের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে যে পাশে সাধারণত লোড লাগানো থাকে বা যে পাশে শ্যাফট থাকে সেই পাশে সাধারণত ড্রাইভ এন্ড বলা হয়ে থাকে, এবং যে পাশে কুলিং সিস্টেম থাকে বা পাখা থাকে বা যে পাশে সাধারণত লোড লাগানো থাকে না সেই পাশটাকে বলা হয় নন ড্রাইভ এন্ড। এখানে এই ড্রাইভ এন্ড এবং নন ড্রাইভ এন্ড দুই পাশেই বিয়ারিং ব্যবহার করা হয়ে থাকে এই শ্যাফটটাকে যাতে ঠিকভাবে ঘোরানো যায় বা কোনো ধরনের ফ্রিকশন ছাড়াই যেন এই শ্যাফটটা ঘুরতে পারে। যেমন বল বিয়ারিং ব্যবহার করা হয়, স্লিপ বিয়ারিং ব্যবহার করা হয়। তবে এখানে যে জেনারেটর নিয়ে আমরা আলোচনা করছি এই জেনারেটরের ক্ষেত্রে স্লিপ টাইপ বিয়ারিং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্লিপ টাইপ বিয়ারিং হচ্ছে সিলিন্ড্রিক্যাল বিয়ারিং। এরপর আছে জিআরএস বা অয়েল, অর্থাৎ এই বিয়ারিংয়ে যে গ্রিজ বা যে লুব্রিকেটিং অয়েলটা ব্যবহার করা হবে সেই অয়েলের কোড নাম্বারটা এখানে দেওয়া আছে। এখানে এই গ্রিজ বা অয়েলের কোড নাম্বারটা হচ্ছে OIL ISO VG46। এরপর আছে এই লুব্রিক্যান্ট কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা হচ্ছে গ্রাম পার LPM। LPM এর ফুল ফর্ম হচ্ছে লিটার্স পার মিনিট। এখানে রেটিং অনুযায়ী এই যে লুব্রিকেটিং কোয়ান্টিটি ড্রাইভিং এন্ডে আছে 8.5 গ্রাম পার LPM এবং নন ড্রাইভিং এন্ডে আছে 8.5 গ্রাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে লুব INT, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে কত ঘন্টা পর পর এই ড্রাইভেন এন্ড বা নন ড্রাইভেন এন্ডের ক্ষেত্রে যে লুব্রিকেটিং অয়েলটা ব্যবহার করা হবে বা লুব্রিক্যান্টটা ব্যবহার করা হবে সেটা পরিবর্তন করতে হবে। যেমন কোনো কোনো জেনারেটরের ক্ষেত্রে 5000 ঘন্টা চলার পর এই লুব্রিক্যান্টটাকে চেঞ্জ করতে হয়, কোনো কোনো জেনারেটরের ক্ষেত্রে 10,000 ঘন্টা 8,000 ঘন্টা পর পর এই লুব্রিক্যান্টটা চেঞ্জ করতে হয়। এরপরে আছে M/C নম্বর, এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে T05345। এরপরে একটা গুরুত্বপূর্ণ রেটিং দেওয়া আছে সেটা হচ্ছে ডিউটি। এখানে ডিউটি দেওয়া আছে S1। এখানে এই ডিউটি দ্বারা বোঝানো হয় যে জেনারেটরটি নন স্টপ কত সময় চালানো যাবে। যে কোনো ইলেকট্রিক্যাল জেনারেটর বা মোটরের ক্ষেত্রে এই ডিউটি রেটিংটা দেওয়া থাকে। এই ডিউটি এর ভ্যালু সাধারণত S1 থেকে শুরু করে S10 পর্যন্ত হয়ে থাকে। এখানে আমাদের এই যে জেনারেটরটা ব্যবহার করা হয়েছে এই জেনারেটরের
ডিউটি দেওয়া আছে S1, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিউটি জেনারেটর, অর্থাৎ এটা নন স্টপ চালানো যাবে বা কন্টিনিউয়াসলি চালানো যাবে। যদি এখানে ডিউটি S2 থাকতো তাহলে এটা মাঝে মাঝে বন্ধ করতে হতো, আবার চালু করতে হতো, অর্থাৎ কন্টিনিউয়াসলি এটাকে চালানো যেত না। অর্থাৎ এই এস এর ভ্যালুটা যত বেশি হবে এটা তত বেশি শর্ট টাইম ডিউটি জেনারেটর হবে। এরপর যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স। 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে উৎপন্ন ভোল্টেজটা একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, যেমন এবিসি সিকোয়েন্সের কথা আমরা জানি বা এসিবি সিকোয়েন্সের কথা জানি, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স। এখানে এবিসি সিকোয়েন্স দিয়ে প্রকাশ না করে এখানে ইউভিডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই এসি জেনারেটরের ক্ষেত্রে যে ফেজ সিকোয়েন্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা পজিটিভ সিকোয়েন্স। এরপর সর্বশেষ যে রেটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে রোটেশন ভিউইং অ্যাট ড্রাইভেন এন্ড। আইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কোনো জেনারেটর বা মোটরের ডিরেকশন অফ রোটেশন দেখা হয় ড্রাইভেন এন্ড থেকে। এখানে এসিডব্লিউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং সিডব্লিউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্লক ওয়াইজ। অর্থাৎ ড্রাইভেন এন্ড থেকে যদি এই ডিরেকশন অফ রোটেশনটাকে দেখা হয় তাহলে পাওয়া যাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এবং যদি নন ড্রাইভ এন্ড থেকে এই ডিরেকশন অফ রোটেশনটাকে দেখা হয় তাহলে পাওয়া যাবে ক্লকওয়াইজ ডিরেকশন। এসি জেনারেটরের এক্সাইটেশনের জন্য বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত সিস্টেম হচ্ছে ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম। এই নেমপ্লেটটা হচ্ছে টিডিপিএস কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত একটি এক্সাইটেশন জেনারেটরের নেমপ্লেট। এটাকে মূলত বলা হয় এসি এক্সাইটার, এবং এই এক্সাইটেশন জেনারেটরটি ইন্ডিয়াতে প্রস্তুত করা হয়েছে। এই এক্সাইটেশন জেনারেটরের যে রেটেড ডিসি আউটপুট পাওয়ার সেটা হচ্ছে 73 কিলোওয়াট, এবং রেটেড ডিসি আউটপুট ভোল্টেজ হচ্ছে 213 ভোল্ট, এবং রেটেড ডিসি আউটপুট কারেন্ট হচ্ছে 342 অ্যাম্পিয়ার। এবং এই এসি এক্সাইটারের যে এক্সাইটেশন ভোল্টেজ সেটা হচ্ছে 122 ভোল্ট, এটা অবশ্যই ডিসি ভ্যালু, এবং এক্সাইটেশন কারেন্ট হচ্ছে 8.6 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট। এবং এখানে যে ইনক্লোজার সিস্টেম তার গ্রেড হচ্ছে IP54। এখানে আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন, যেটা আমরা একটু আগেই দেখলাম, এবং এই প্রথম ডিজিট 5 দ্বারা নির্দেশ করে সলিড সাবস্ট্যান্স থেকে কী ধরনের প্রোটেকশন দেয়, এবং এই সেকেন্ড ডিজিট 4 দ্বারা নির্দেশ করে হচ্ছে ওয়াটার থেকে কী ধরনের প্রোটেকশন দেয় এই এক্সাইটেশন জেনারেটরকে। এখানে যে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তার গ্রেড হচ্ছে IC31 কুলিং সিস্টেম। ক্লাস অফ ইনসুলেশন হচ্ছে এফ গ্রেডের, অর্থাৎ এখানে যে উইন্ডিংটা ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ তাপমাত্রা 155 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারবে বা ইনসুলেশনটা ভালো থাকবে। 155 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে উইন্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে বা উইন্ডিংয়ের ইনসুলেশন নষ্ট হয়ে যেতে পারে। এই এক্সাইটেশন জেনারেটরটা যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে IEC 60034, অর্থাৎ IEC স্ট্যান্ডার্ড অনুযায়ী এই এক্সাইটারটা তৈরি করা হয়েছে। M/C নম্বর এটার যে কোড দেওয়া আছে T05345, এবং ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং 2020, অর্থাৎ 2020 সালে এই এক্সাইটেশন জেনারেটরটা তৈরি করা হয়েছে। এবং সর্বশেষ লেখা আছে ম্যানুফ্যাকচার্ড বাই TD পাওয়ার সিস্টেমস লিমিটেড ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে অবস্থিত একটি কোম্পানি TD পাওয়ার সিস্টেমস লিমিটেড এই এক্সাইটেশন জেনারেটরটা প্রস্তুত করেছে। অর্থাৎ এই TDPS এর অর্থ হচ্ছে TD পাওয়ার সিস্টেম। ট্রিপল অ্যাফেয়ার্সের সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।